প্রাচীন মিশর, যার প্রতিটা ইতিহাসে লুকিয়ে হাজারো অভিশপ্ত রহস্য। ইতিহাসের পাতায় প্রাচীন মিশরের ফারাও আর পিরামিডের অনেক গল্পই আমরা শুনেছি, কিন্তু এখনো কিছু অধ্যায় আছে যা সভ্যতার আলো থেকে আজও লুকিয়ে রয়েছে। এমন কিছু সত্য যা জানলে মানুষের রাতের ঘুম উড়ে যায়। আজ এক্সপ্লেইন করতে চলেছি লি ক্রনিনস দ্য মামি। তাই হেডফোন লাগিয়ে ঘরের আলোটা একটু কমিয়ে নাও। ইজিপ্টের আসওয়ান শহরের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলেছে খলিল দম্পতি। পরিবারে তাদের 2 ছেলে ও 1 মেয়ে লায়লা। ওরা গান চালিয়ে বেশ মজা করে চলেছে, কিন্তু মিসেস খলিলের মুখে এক ফোঁটা হাসি নেই। নির্জন মরুভূমির মাঝে ফার্মের বাগান বাড়িটার সামনে গাড়ি এসে থামতেই ঘরে ঢুকে লায়লার নজর যায় খাঁচার পাখিটার দিকে। বেচারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক ধরনের ব্ল্যাক লিকুইড। পাখিটার অবস্থা দেখে মিসেস খলিল খাঁচা থেকে বের করে হাজবেন্ডের দিকে তাকালে বোঝা গেল কিছু একটা অশুভ ঘটতে চলেছে। মিসেস খলিল পাখিটাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে চলে আসে এক গুপ্ত সিলারে, যেখানে রয়েছে পিরামিড লাইক একটা স্ট্রাকচার। সেটা নিচে সিক্রেট চেম্বারে প্রবেশ করলে দেখা যায় সেখানে লুকোনো আছে ব্যাসল্ট পাথরের তৈরি একটা কফিন বা সার্কোফেগাস। এর ভিতরে কিছু একটা রয়েছে এবং সে জীবিত কিনা সেইটাই এখন জানার বিষয়। হাজবেন্ড চেন ঘুরিয়ে ঢাকনা সরালে মিসেস খলিল মোমবাতির নিভু আলোয় ভিতরটা দেখার চেষ্টা করে। আলো পড়তেই দেখা যায় ভিতরে মোটা কাপড় জড়িয়ে শোয়ানো একটা মামি। তখনই দমকা হাওয়ায় মোমবাতির আলো হঠাৎ নিভে যায়। কোনোভাবে আবার সেটাকে জ্বালিয়ে কনফার্ম করলো মামি এখনো জাগেনি। তবে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী রইল না। সার্কোফেগাস থেকে এক ঝটকায় চেন খুলে মিস্টার খলিলের মুখে ঢুকে সে নৃশংসভাবে শেষ হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মিসেস খলিল প্রচণ্ড শকে একভাবে চেয়ে থাকে কফিনের দিকে। এরপর আমাদের কায়রোর এক সুখী ক্যানন পরিবারকে দেখানো হয়। স্বামী চার্লি, তার স্ত্রী লারিসা, 2 সন্তান কেটি ও সেবাস্তিয়ান, আর একজন এখনও পেট থেকে এক্সিট করেনি। সবে 5 মাস হলো কাজের সূত্রে তারা এইখানে শিফট করেছে। চার্লি পেশায় নিউজ রিপোর্টার। সবার মধ্যে কেটি তার সব থেকে প্রিয়, তাই জেদ আর দুষ্টুমির পরিমাণটা একটু বেশি। এমনকি ভাই বোনের ঝগড়ার মাঝে বাবার সাপোর্ট সব সময় কেটির দিকে। ছোট্ট কেটি মর্স কোড শিখছে, তাই বাবার সাথে মাঝের মধ্যেই এইটা নিয়ে ক্লাস চলে। আজ কাজের সূত্রে লারিসাকে অফিস যেতে হলেও চিন্তার কারণ নেই, কারণ চার্লি বাড়িতেই থাকবে। কেটির সব থেকে প্রিয় জায়গাটা হলো বাগানের সিক্রেট ডল হাউস। সেখানে আবার কারোর আসার অনুমতি নেই। তখনই চার্লির ফোন আসলো, ডাইরেক্ট ফ্রম নিউ ইয়র্ক। একটা বড় কোম্পানিতে জব অফার আছে। চার্লি শুনে খুব খুশি। এমনিতেও ফ্যামিলি মেম্বার বাড়ছে, তার উপর কায়রো ছেড়ে শিফট করলে ফিউচার নিয়ে ভাবতে হবে না। অন্যদিকে কেটির খেলার মাঝে বাগানের পিছন দিকটায় মুখ ঢাকা দিয়ে লুকিয়ে এক মহিলা তার সাথে দেখা করতে এলে একটা ক্যান্ডি দিয়ে জিজ্ঞেস করে, শুনেছি তুমি ম্যাজিক পছন্দ করো, তা দেখবে নাকি ম্যাজিক? এদিকে জব অফারের খুশির খবরটা লারিসাকে দেওয়ার সময় চার্লি খেয়াল করে কেটি তার টয় হাউসে অনেক কটা ক্যান্ডির প্যাকেট লুকিয়ে রেখেছে। যতদূর মনে পড়ছে তারা এই ক্যান্ডি কোনোদিনও কেটিকে কিনে দেয়নি। তাই সন্দেহ বাড়লে সেবাস্তিয়ানকে জিজ্ঞেস করলে জানায় বাগানের পিছনের দিকে কেটির এক বন্ধু তাকে এই ক্যান্ডি দেয়। ততক্ষণে ওই মহিলাটি ক্যান্ডির সাথে কেটিকে একটা আপেল খেতে দিয়ে মন্ত্র পড়তেই আপেল থেকে এক ধরনের পোকা কেটির মুখে ঢুকে যায়। এর পরক্ষণে সে চোখ করতে শুরু করলে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে চার্লি বাগানের দিকে এসে পড়লে দেখে কেটি সেখানে নেই, কারণ পাঁচিলের জাল কেটে সেই মহিলা তাকে কিডন্যাপ করে নিয়ে পালিয়েছে। চার্লি তাকে ধরতে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে মরুঝড় শুরু হলে কেটি নিরুদ্দেশ হয়ে যায়। এর কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বামী স্ত্রী পৌঁছয় কায়রোর জামালেক পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট করতে। তবে সিনিয়র অফিসারের কথা শুনে বোঝা গেল এখানে বাচ্চা মিসিং হলে তাদের খুঁজে পাওয়ার চান্স মাত্র 1%। তাই এইটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সিনিয়র অফিসার ডিটেকটিভ ডালিয়া জাকিকে অর্ডার করে তাদের ইগনোর করতে। ফলে বয়ান নেওয়ার সময় সিনিয়র অফিসার উল্টে তাদের উপরে সন্দেহ করে বলে,
যে হয়তো এরা নিজেরাই কেটিকে শেষ করে এইখানে এসে ভুয়ো গল্প ফাঁদছে। আইনের এমন নিষ্ঠুরতা দেখে চার্লি অবাক হয়ে তাদের দিকে শুধু তাকিয়ে থাকে। এই ঘটনার পর কেটে গেছে 8 বছর। কেটি এখনও নিরুদ্দেশ, তবে চার্লি নিজে থেকে যতদূর করা সম্ভব মেয়েকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সবই বিফলে। পরিবার সমেত তারা নানির বাড়ি নিউ মেক্সিকো শিফট করলেও লারিসা এখনও ট্রমা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি। তার আজও মনে হয় চার্লির গাফিলতির কারণে কেটি আজ তাদের মাঝে নেই। এরই মাঝে পরিবারে এসেছে তাদের নতুন মেম্বার মড। কেটির ঘটনার প্রভাব 2 সন্তানের উপরেও পড়ছে। দুজনেই এখন ওভার প্রোটেক্টিভ, এমনকি স্কুল থেকে ইউরোপ নিয়ে যাওয়ার ট্রিপে পর্যন্ত সেবাস্টিয়ানকে তারা যেতে দিচ্ছে না। অন্যদিকে ইজিপ্টের ইস্টার্ন ডেজার্টে একটা প্রাইভেট প্লেন ক্র্যাশ করে। দুর্ঘটনায় শিকার হয় 2 জন। তবে লক্ষণীয় বিষয়, প্লেন থেকে তারা বাদেও ক্র্যাশ করেছে ব্যাসল্ট পাথরের তৈরি একটা সার্কোফেগাস। এইবার ঘটনাচক্রে সেটাকে আর্কিওলজিস্টদের কাছে নিয়ে যাওয়া হলে তারা এটা ওপেন তো করতে পারেই না, সাথে ভিতরে কি আছে দেখার জন্য এক্স-রে বা এমআরআই কোনোটাই কাজে দেয় না। অবাক করার বিষয় যে প্লেন ক্র্যাশের পরেও এটার বিন্দু মাত্র ক্ষতি হয়নি। তাই স্পেশাল পারমিশন করিয়ে যখন ক্রেন দিয়ে এর ঢাকনা খোলা হয়, তখন ভিতরে যা দেখলো সেইটা কারোরই বিশ্বাস হয় না। কারণ সার্কোফেগাসের ভিতরে ছিল একটা বাচ্চার মামি। আর্কিওলজিস্ট দ্রুত মামির আইডেন্টিফিকেশনের জন্য কাপড়ের লেয়ারগুলো ওপেন করলে দেখে প্রতিটা লেয়ারে বিশেষ ধরনের ইনস্ক্রিপশন লেখা। ইতিহাসের পাতায় নতুন আবিষ্কারের আশায় তারা মামির ছবি ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়লে তখনই সবাইকে চমকে দিয়ে ভিতরে থাকা মামি বেঁচে ওঠে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এই মামি আর অন্য কেউ নয়, স্বয়ং কেটি। এই ঘটনার সাথে ইজিপ্ট থেকে ডাইরেক্ট কল যায় মেক্সিকোর ক্যানন দম্পতির কাছে। তাদের কাছে এই খবর ঈশ্বরের অসীম ক্ষমতার এক নিদর্শন মনে হয়, কিন্তু তারা জানতো না তাদের জন্য আগামী সময় অপেক্ষা করছে এক ভয়ানক রহস্য। কায়রো হসপিটালের স্পেশাল কেয়ারে পৌঁছলে ডাক্তার এল সায়েদ তাদের প্রথমেই জানিয়ে দেয় যে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে চলেছেন তার জন্য নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত রাখুন, কেননা মেডিকেল হিস্ট্রিতে প্রথমবার এমন বিচিত্র কেস তাদের সামনে এসছে। কারণ 8 বছর সার্কোফেগাসের মধ্যে কারোর বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কেটির শরীরে পুষ্টি ও পর্যাপ্ত লাইটের অভাবে স্কিন ভীষণ খারাপ হয়ে গেছে। তার মেন্টাল হেলথ এমন পর্যায়ে গেছে যে রীতিমতো হাই ডোজের ওষুধ দিয়ে তাকে শান্ত রাখতে হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে সেইটাও একটা লিমিটের পর কাজ করছে না। তবে ঘটনার ভয়াবহতা এবং কেটির অবস্থা দেখে ইজিপশিয়ান আধিকারিক এই ঘটনা গোপন রাখতে চায়। অতঃপর সকল ওয়ার্নিং দিয়ে তাদের ভিতরে আনা হলে মেয়েকে 8 বছর পর দেখতেই তারা একদম অবাক হয়ে যায়। কারণ কোনো সাধারণ মানুষ যে এমন দেখতে হবে সেইটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। হাতে পায়ে লম্বা তীক্ষ্ণ নখ, পাতলা স্কিন, ক্ষতবিক্ষত এবং অর্ধেক বাঁকা শরীর। ডাক্তার অবাক হয়ে বলল, আরেকটা বিষয় কি জানেন, এত কিছুর পরেও কেটি যখন হঠাৎ আউট অফ কন্ট্রোল হচ্ছে তখন তার পালস রেট একদমই নর্মাল থাকছে। অর্থাৎ বাইরে থেকে দেখে তাকে যতটা অসুস্থ মনে হচ্ছে, ভিতর থেকে সে যে কোনো সাধারণ মানুষের থেকেও স্ট্রং। তাই আশা করা যাচ্ছে যত্ন এবং ভালোবাসা দিয়ে তাকে রাখতে পারলে সময়ের সাথে সুস্থ হয়ে উঠবে। হসপিটালের কাজ সেরে চার্লি সিনিয়র ডিটেকটিভ ডালিয়া জাকিরের সাথে দেখা করলে তার বক্তব্য ছিল ইজিপ্ট থেকে বিভিন্ন দেশে প্রাচীন ও রেয়ার জিনিস সাপ্লাই হয়, তাই যে কোনো বেআইনি জিনিস খুব সহজেই এগুলোর মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। এখন 2-3 হাজার বছরের প্রাচীন ব্যাসল্ট পাথরের তৈরি সার্কোফেগাসের মধ্যে কেটিকে খুঁজে পাওয়া একটা দিকে নির্দেশ করছে, যা হলো পাচার চক্র। চার্লি খুব সহজে ডালিয়াকে চিনতে পারল, কারণ 8 বছর আগে সে এবং তার বস কেটির নিরুদ্দেশ হওয়ার পিছনে উল্টে তাদেরকেই দোষারোপ করেছিল। তবে ডালিয়া এইবার কেটির অপহরণকারীকে খুঁজে কঠিন সাজা দেওয়ার কথা দেয়। অবশেষে তোড়জোড় শুরু হলো কেটির বাড়ি ফেরার। নানি তার জন্য 17 বছরের জন্মদিনের কেক নিজের হাতেই রেডি করেছে, কিন্তু নাতনিকে গাড়িতে দেখে সবাই কি প্রতিক্রিয়া দেবে বুঝে পায় না। কেটির হাঁটা চলার শক্তি নেই, এখন হুইল চেয়ারটাই ভরসা। সারাক্ষণ বোবার মতো থাকে। তাকে যত্ন করে রুমে এনে শোয়ানো হলে নানি
প্রেয়ার করে আমিন বলতেই কেটি আচমকা নীরবতা ভেঙে এক ঝটকায় নানির নাক ফাটিয়ে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল কেটি অসুস্থ কম যেন কারোর দ্বারা পজেস হয়েছে। বেগতিক দেখে ল্যারিসা কোনো রকমের সিডেটিভ দিয়ে তাকে শান্ত করতে বাধ্য করে। এত বছর পর তাদের পরিবার কমপ্লিট হয়েছে। দীর্ঘ কঠিন সময়ের অপেক্ষার পর তারা ফিরে পেয়েছে হারানো সন্তানকে। তাই সকলেই আনন্দিত, কিন্তু চার্লির যেন মন মানতে চাইছে না। সে কেটির সব রিপোর্টগুলো মন দিয়ে গোপনে স্টাডি করতে থাকে, বিশেষ করে তাকে যে ইনস্ক্রিপশন লেখা কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছিল। আজ অনেকদিন পর মডের একা ঘুম আসে না। তার অদ্ভুত কারণে ভয় করছে, তাই দাদার কাছে এসে শুয়ে পড়ল। মাঝরাতে দেওয়ালের ভিতর থেকে আসা অদ্ভুত শব্দ শুনে ঘুম ভেঙে যায় ছোট্ট মডের, যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। শব্দটা অবশ্য চার্লিও পেয়েছে, তাই দ্রুত কেটির রুমে আসলে দেখে ল্যারিসা একা শুয়ে এবং পাশ থেকে কেটি উধাও। দেখল ফাঁকা দেওয়ালের ভিতর যে ট্র্যাপ ডোর লাগানো আছে তার মধ্যে কেটি আক্রমণাত্মকভাবে দৌড়ে জ্যান্ত ইঁদুর ও পোকামাকড় ধরে খাচ্ছে। ল্যারিসা একদিকে ওর পিছু নিলে ট্র্যাপ ডোরের অন্য প্রান্তে এসে চার্লি ওকে ধরে ফেলে। তবে এই বিচিত্র ঘটনা চার্লির সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। চার্লি বাদে বাকিরা কেটির এমন অবস্থা থেকে ভাবছিল হয়তো যত্ন ভালোবাসা পেলে সময়ের সাথে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালে ল্যারিসা কেটির শক্ত নখ কাটতে গেলে আচমকা নখ সমেত পায়ের বেশ কিছুটা চামড়া বীভৎসভাবে উঠে যায়। অন্যদিকে চার্লি কেটির রুমে ট্র্যাপডোর লক করতে গিয়ে পচা গন্ধ পেলে কার্পেট সরাতেই দেখে সেখানে ঘন তরল জাতীয় কিছু একটা পড়ে রয়েছে এবং তাতে মাছি ভন ভন করছে। তখনই ল্যারিসাতে চিৎকার শুনে চার্লি এসে দেখে কেটি সেইখান থেকে পালিয়ে ঘরের কোণে বসে শিক দিয়ে পাগলের মতো পায়ের ক্ষতস্থানের চামড়া তুলে চলেছে। এই অবস্থায় তাকে কোনো রকমে কাবু করে ল্যারিসা ক্ষতস্থানে ব্যান্ডেজ করার সময় চার্লি প্রস্তাব দেয় তাদের উচিত কেটিকে স্পেশাল কেয়ারে পাঠানো। কিন্তু এইটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হলো ঝগড়া, কারণ ল্যারিসার বক্তব্য এত বছর পর ফিরে আসা মেয়ের এইটুকু যত্ন নেওয়া তাদের কর্তব্য, তাই সে কোনো মতেই মেয়েকে বাড়ি ছাড়া করবে না। কিন্তু চার্লির মন বলছে কেটির সাথে বিগত 8 বছরে কিছু একটা হয়েছে যা একদমই স্বাভাবিক নয়। দুজনের মধ্যে ঝগড়া বিবাদ বাড়লে ল্যারিসা কষ্টে চিৎকার করে কেটিকে নিস্তব্ধতা ভেঙে কিছু অন্তত বলতে বললে সে উল্টে তার মুখে থুতু ছুঁড়ে দেয়। বাথরুম থেকে চার্লি হুইল চেয়ার টানার সময় লক্ষ্য করে চাকায় কেটির পা থেকে উপড়ে যাওয়া চামড়াটা তখনও ঝুলছে এবং সেটার মধ্যে অদ্ভুত কিছু যেন লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে স্টাডি রুমে এসে লাইট ফেলে চেক করলে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই চামড়ার মধ্যে ছিল একাধিক লেয়ার এবং প্রতিটা লেয়ারে আছে ইনস্ক্রিপশন, ঠিক যেমনটা সার্কোফিগাসের মধ্যে ইনস্ক্রিপশন লেখা কাপড় দিয়ে কেটিকে মামিফাইড করে রাখা হয়েছিল। বিষয়টা সন্দেহজনক লাগলে চার্লি এগুলো ছবি তুলে পরের দিন পৌঁছে যায় আর্কিওলজিস্ট প্রফেসর মিস্টার বিক্সলারের ক্লাসে। প্রথম পরিচয়ে প্রফেসর তার পেশা শুনে একটু হকচকিয়ে গেলেও চার্লি তার থেকে ইজিপশিয়ান হাইরোগ্লিফিক্সের ব্যাপারে জানতে চাইলে প্রফেসর বেশ অবাক হয়। চার্লি ছবিগুলো দেখাতেই উনি বললেন এটা হাইরোগ্লিফিক্স নয়, বরং যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বের প্রাচীন মিশরীয় লিপি হাইরেটিক। আসলে মিশরীয়দের পাথরের উপর হাইরোগ্লিফিক্স খোদাই করতে প্রচুর সময় লাগতো, তাই দৈনন্দিন কাজের সুবিধার জন্য তারা হাইরোগ্লিফিক্সের একটা সহজ ও দ্রুত লেখার রূপ তৈরি করে যা টানা হাতে লেখা হতো এবং সেইটাকেই প্রথম কার্সিভ স্ক্রিপ্ট অর্থাৎ হাইরেটিক বলা হয়। কিন্তু এখন প্রফেসরের প্রশ্ন হলো চার্লি এগুলো পেল কোথায়? রাতে চার্লি তার আদরের কেটির পাশে বসে পুরনো স্মৃতি রোমন্থন করতে থাকে। বাবা হয়ে মেয়ের এত কষ্ট চোখে দেখা যায় না। তখনই লক্ষ্য করে কেটি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে দাঁতে ক্রমাগত আওয়াজ করে যাচ্ছে। প্রথমে ব্যাপারটা নর্মাল লাগলেও চার্লির টনক নড়ল। মনে পড়ে যায় কেটি ছোটবেলায় তার সাথে মর্স কোডে কথা বলা প্র্যাকটিস করত, তাই চার্লি এক প্রকার অন্ধকারে ঢিল মারার মতো দাঁতের আওয়াজ নোট ডাউন করলে রিভিল হয় এক ভয়ঙ্কর টুইস্ট, কারণ কেটি মর্স কোডে একটা নাম ক্রমাগত বলে যাচ্ছে, লায়লা।
অর্থাৎ মুভির শুরুতে দেখানো সেই ইজিপশিয়ান ফ্যামিলির মেয়েটা। কিন্তু চার্লির পক্ষে এই অচেনা লায়লা নামের মেয়েটিকে পুরো ইজিপ্টে খুঁজে বের করা মানেই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো, কারণ এইখানে লায়লা নামটা খুবই কমন। তাই সাহায্যের জন্য কল করে ডিটেকটিভ ডালিয়াকে, এবং তার সাথে কথা বলার সময় এক পর্যায়ে ডালিয়া বলে কেটি মিসিং হওয়ার পর চার্লিদের কাছে বহু লেটার এসেছিল, তাই আগে সেইগুলো চেক করে দেখুক ওর মধ্যে লায়লা নামের কেউ আছে কিনা। ডালিয়া কথাটা অবশ্য মন্দ বলেনি, তাই সময় নষ্ট না করে চেক করতে শুরু করলো 8 বছর ধরে জমে থাকা লেটার। সেই দিনের মাঝরাতে মড একা বাথরুম যেতে গেলে হঠাৎ মনে হয় রুম থেকে কেটি ওকে ডাকছে। তার সাথে ভেসে আসছে মডের পছন্দের গান। কৌতূহলী মড দরজায় কান পাতলে ভিতর থেকে কেটি বলে ওঠে, আমি এখন কথা বলতে পারছি, তাই ভাবলাম তোমার সাথে কথা বলা প্র্যাকটিস করে মাকে সারপ্রাইজ দেবো, কারণ তুমি আমার সব থেকে প্রিয় মানুষ। তুমি কি আমার সাথে কথা বলবে? মডের সন্দেহ হলে ভয় ফিরে যেতে গেলে আচমকা কেটির গলার ভয়েস চেঞ্জ হতে শুরু করে, আর তখনই বন্ধ দরজার ওই পার থেকে কেটি তাকে পজেস করে নেয়। এদিকে চার্লি ঘন্টার পর ঘন্টা খোঁজার পর একটা লেটার খুঁজে পায়, যেখানে সেই ক্যান্ডির প্যাকেটের সাথে লেখা ছিল খুব চেনা একটা নাম, লায়লা খলিল, এবং সে লেটারে নিজেকে কেটির বেস্ট ফ্রেন্ড বলে দাবি করছিল। চার্লি আর সময় নষ্ট করল না, সব ডিটেলস ডালিয়াকে ফরওয়ার্ড করলে ডেটা লিস্টে কয়েক হাজার লায়লার মাঝে একটা বিষয় তার নজর কাড়ল। এই লেটার যে পোস্ট অফিস থেকে এসেছে সেটা মরুভূমির প্রায় মাঝ বরাবর অবস্থিত। দীর্ঘ 80 কিলোমিটার ম্যাপের মধ্যে এটাই একমাত্র পোস্ট অফিস যার সব থেকে কাছের শহর হলো আসওয়ান। আর কাকতালীয় ব্যাপার, কদিন আগে প্লেন ক্র্যাশ এই আসওয়ান শহরেই হয়েছিল। এই সূত্র ধরে আরও রিসার্চ করলে ডালিয়া রেজিস্টার্ড ডেটা থেকে আসওয়ানের বিস্তীর্ণ মরুভূমির মাঝে একটা নেকটারিনের ফার্ম খুঁজে পায়। এইটা জানা মাত্রই ডালিয়ার টনক নড়ল, কারণ ক্র্যাশ সাইটে তারা সার্কোফেগাস ছাড়াও কয়েকটা নেকটারিন পেয়েছিল। অর্থাৎ এই ফার্মের সাথে লায়লার রহস্য কোনোভাবে নিশ্চয়ই জড়িত। অন্যদিকে প্রফেসর কেটি স্কিনে লেখা হেরাটিক লিপি ডিকোড করতে পেরেছে। এইটা সাধারণত প্রাচীন ইজিপ্টে সেরিমোনিয়াল রিচুয়াল করতে ব্যবহার করা হতো। কেটি স্কিনের 7টা লেয়ারের মধ্যে একটা নাম কমন, নার্স ম্যারেনিয়ান। চার্লি প্রশ্ন করল, এই নার্স ম্যারেনিয়ান আবার কি জিনিস? প্রফেসর কিছুক্ষণ চুপ রইল, তার মুখ ফ্যাকাশে হয়ে আসে। তখন তিনি 1923 সালে কায়রোর আল আজহার ইউনিভার্সিটির প্রাচীন ইজিপশিয়ান ডিমোনোলজির উপর ইন্টারন্যাশনাল লেকচারের একটা অডিও প্লে করে। যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে যখন ভয় নামক শব্দের উৎপত্তি হয়নি, তখন সেই অন্ধকার যুগের একটা কুখ্যাত নাম ছিল নার্স ম্যারেনিয়ান। সে মনুষ্য জগতের ছায়ার মতো ঘুরে পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগাতো, সাথে মাদের বাধ্য করত নিজের সন্তানকে দফন করতে। তার আরেক নাম ছিল ডেস্ট্রয়ার অফ দ্য ফ্যামিলিস। নার্স ম্যারেনিয়ান মারণ ব্যাধির মতো এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে কখনো কানে ফিসফিসানি, আবার কখনো সন্দেহের বীজ হয়ে নিজের প্রিয় মানুষের প্রতি হিংসার জন্ম দিত। নার্স ম্যারেনিয়ানের প্রভাবে সম্পূর্ণ গ্রাম লোকালয় নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেত। কিন্তু খ্রিস্ট জন্মের 2000 বছর আগে নার্স ম্যারেনিয়ানের প্রভাব হঠাৎ করে কমতে শুরু করে। তারপর থেকে না শোনা গেছে কোনো গল্প, না কোনো লেখনী। শুধু শোনা যেত একটাই গুজব যে নার্স ম্যারেনিয়ানকে কোনো এক প্রাচীন রিচুয়ালের মাধ্যমে বেঁধে বা আটকে রাখা হয়েছে, যার আজও কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। এত অবধি শুনিয়ে প্রফেসর চার্লিকে বললেন, তুমি যেখান থেকে ইনস্ক্রিপশনটা পেয়েছো সেটা কিন্তু কোনো অভিশাপ বা খারাপ জিনিস নয়, বরং এটা নার্স ম্যারেনিয়ানকে আটকে রাখার মন্ত্র। অর্থাৎ কেটির মধ্যে যে শয়তান বাসা বেঁধেছে বা পজেস করেছে সে হলো আদিম অন্ধকারের ইজিপশিয়ান ডিমন নার্স ম্যারেনিয়ান। আর কেটি এখন নিজের স্কিন উপড়ে ধীরে ধীরে তার মধ্যে থাকা নার্স ম্যারেনিয়ানকে মুক্ত করতে চাইছে, যার ফলস্বরূপ কেটির প্রথম শিকার হয়েছে মড। নার্স ম্যারেনিয়ানের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কেটির মাধ্যমে সে স্কুলে থাকা মডকে দূর থেকে পজেস করে মাইন্ড কন্ট্রোল করছিল। ইতিমধ্যে ডালিয়া ইনফরমেশন জোগাড় করে পৌঁছে যায় আসওয়ান ডেজার্টের ফার্ম হাউসে। জনশূন্য এলাকা, একটা পশু পাখিরও নাম গন্ধ নেই। এমন জায়গায় এই ছোট্ট বাড়িতে কে থাকে?
দরজা নক করে কাউকে দেখতে না পেলে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে ডালিয়া সার্চ করলে সে পৌঁছে যায় সেই পিরামিড লাইক স্ট্রাকচারের সামনে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যে খলিল পরিবারকে দেখেছিলাম এইটা তাদেরই বাড়ি। ডালিয়া সেখানে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলে সেখানকার পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। ততক্ষণে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে গাড়ি নিয়ে বাড়ির দিকেই আসতে দেখা যায়। বেগতিক দেখে ডালিয়া বাইরে এসে পুলিশকে ইনফর্ম করতে গেলে তখনই ওকে মারতে সেই অজ্ঞাত মহিলা ঝাঁপিয়ে পড়লে ডালিয়া সেলফ ডিফেন্সে শুট করে এবং আমরা দেখি এই অজ্ঞাত মহিলা হলো লায়লার মা মিসেস খলিল। ডালিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলে তখনই লায়লাকে দেখতে পেয়ে তার পিছু নিলে এক জায়গায় এসে লায়লা মাটির তলা থেকে একটা বক্স বের করে তাকে দেয়, যার মধ্যে ছিল কেটির নাম লেখা একটা VHS। এবং এইখান থেকেই ঘটনা এক রহস্যময় মোড় নেয়। এদিকে নাতনির এমন অবস্থা দেখে নানি কেটির সামনে প্রেয়ার করার সময় তার বাড়িতে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে, যেমন বাথরুমের ট্যাপ থেকে ব্ল্যাক লিকুইড বেরোনো, গাড়িতে মডের অশ্রাব্য ভাষায় গালাগাল ইত্যাদি। ততক্ষণে ট্যাপ লাইন ক্লোজ করতে লারিসা বেসমেন্টে গেলে সেখানে চার্লির সব রিসার্চ পেপার দেখে অবাক হয়ে যায়। তবে বেচারি নানি প্রেয়ার করে কেটিকে ব্লেসিংস দিতে গেলে সে ভয়ঙ্করভাবে নানির হাত কামড়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। নানি ভয়ে পালানোর চেষ্টা করলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে আসে এবং এর পরেই এক অদ্ভুত নীরবতার সাথে নানিকে শ্বাসরুদ্ধ করে উপর থেকে ছুঁড়ে চার্লির গাড়ির উপর ফেলে দেয়। মড এইটা দেখে পাগলের মতো হাসতে শুরু করলে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। নানির শরীর কয়েকটা নেকড়ে ছিন্ন ভিন্ন করে খাচ্ছে। মায়ের মৃত্যু চোখের সামনে দেখে এতদিনে লারিসা বুঝতে পারে চার্লি যা বলেছিল সব সত্যি, এটা তাদের কেটি নয়। অন্যদিকে ডালিয়া বাড়ি ফিরে VHS প্লে করতেই ভয় শিউরে ওঠে। তার শরীর ঠান্ডা হয়ে আসে, কারণ এইখানে জানতে পারা যায় আজ থেকে 8 বছর আগে কেটিকে তার বন্ধু লায়লার মা মিসেস খলিল কিডন্যাপ করেছিল। শুধু তাই নয়, সে কেটির উপর এক ভয়ানক রিচুয়াল করেছিল। এই ঘটনা বোধগম্য না হলে ডালিয়া লায়লাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, লায়লা সকাল থেকে একটা কথাও বলেনি। ডালিয়া এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে তাকে মারতে উদ্যত হলে লায়লা তার কাটা জিভ দেখালে ডালিয়া অবাক হয়ে যায়। জানতে পারে এই জঘন্য কাজটাও তার মা করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো কেন, এত কিছু কিসের জন্য? তাকে চিন্তিত দেখে দীর্ঘ নীরবতা ভেঙে লায়লা অস্পষ্টভাবে বলল, একবার সে সত্যিটা সবাইকে জানাতে চেয়েছিল, তাই সাজাস্বরূপ মা তার জিভ কেটে দেয়। আসলে কেটির কোনোদিনই সার্কোফিগাসের বাইরে আসার কথা ছিল না, কিন্তু একদিন খবর আসে তাদের ভ্যালি বন্যায় ডুবতে চলেছে। তাই এত বছরের পুরনো সার্কোফিগাসকে ভ্যালি থেকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই মায়ের আদেশে সেটা করতে গিয়ে তার 2 ভাই প্লেন ক্র্যাশে মারা যায় এবং পরবর্তীকালে সার্কোফেগাস থেকে কেটি বাইরে আসে। সবটা শোনার পর ডালিয়া জিজ্ঞেস করে, তাহলে এর সাথে কেটির কি সম্পর্ক? VHS-এ যা দেখাচ্ছে তার রহস্য কি? এর প্রত্যুত্তরে লায়লা ওর থেকে পেন চেয়ে পেপারে একের পর এক সব লিখতে শুরু করে, যা পড়ে ডালিয়া খেই হারিয়ে ফেলে। সে তৎক্ষণাৎ চার্লির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে আউট অফ রিচ পেলে ডালিয়া রওনা দেয় মেক্সিকোর উদ্দেশ্যে। এদিকে ক্যানন ফ্যামিলি ব্যস্ত নানির ফিউনারেল করতে। লারিসা যতটা পারে মনের মধ্যে বিষয়টা চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সবার অজান্তে মড কেটির রুমের দিকে তাকিয়ে নিজের একটার পর একটা দাঁত টেনে উপড়োতে শুরু করেছে। কেটির দরজা লক করে বাইরে পাহারারত চার্লিকে লারিসার এখন খুব প্রয়োজন। তাই ছেলেকে সেইখানে রেখে চার্লি নিচে লারিসাকে সামলাতে গেলে কিছুক্ষণ পর কেটি ঘর থেকে সেবাস্তিয়ানের উদ্দেশ্যে বলে সেও বাকিদের সাথে নিচে দেখা করতে চায়, তাকে এইখানে কেন আটকে রাখা হয়েছে। কেটি বারবার এই একটাই কথা রিপিট করতে থাকলে এক পর্যায়ে সেবাস্তিয়ান পাগলের মতন হয়ে পড়ে। আর তখনই সিলিংয়ের পচা জায়গাটা ভেঙে কেটি বাইরে এসে মডের দিকে ইশারা করতে এসে নানির থেকে ফলস দাঁত খুলে নিজের মুখে লাগিয়ে সেখানে উপস্থিত একজনকে কামড়ে আহত করে দেয়। আর এই সুযোগ নিয়ে কেটি ঝাঁপিয়ে পড়ে নানির কফিনে
সে নানির গলা চিরে বডি ফ্লুইড বের করে সেটাকে সবার সামনে খেতে শুরু করলে এই ভয়ানক দৃশ্য দেখে সবাই ভয় হতচকিত হয়ে পালিয়ে যায়। ফলে কোনো উপায় না থাকলে চার্লি বাধ্য হয় কেটিকে হুইল চেয়ারে বেঁধে রাখতে। কিন্তু নার্স ম্যারেনিয়ানের প্রভাব সময়ের সাথে এতটাই বেড়ে গেছে যে কেটি একসাথে সেবাস্টিয়ান আর মডকে কন্ট্রোল করতে থাকে। এই অবস্থায় লারিসা সিদ্ধান্ত নেয় যে তারা কেটিকে রেখে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। আর তখনই কলিং বেল বেজে উঠল। দরজায় অপেক্ষা করছে ডালিয়া। সে হন্তদন্ত হয়ে ভিতরে এসে নিচু স্বরে বলল সে জানে বিগত 8 বছর কেটির সাথে কি হয়েছে এবং তার প্রমাণ এই ভিএইচএস। এবার ভিডিও প্লে করলে দেখা যায় মিসেস খলিল বলছে প্রাচীন অন্ধকার যুগ থেকে নার্স ম্যারেনিয়ান বিশেষ সময় অন্তর ফিরে আসে এবং তার আগমনের পূর্বাভাস তারা সম্প্রতি পেয়েছে। লম্বা সময় ধরে খলিলদের পূর্বপুরুষ নার্স ম্যারেনিয়ানকে আটকে রাখার এই বিশেষ প্রথা করে আসছে। আর এখন সময় এসছে 82তম মামি রিচুয়ালে। এর ফলে তাদের পরিবার নার্স ম্যারেনিয়ানের প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে। অর্থাৎ মুভির শুরুতে দেখানো খলিল পরিবারের পোষ্য পাখির অলৌকিক মৃত্যু এই অশুভ শক্তির উত্থানের ইঙ্গিত ছিল। এই ভিডিও করার একটাই লক্ষ্য, যাতে আবার কয়েক দশক পর নার্স ম্যারেনিয়ানের উত্থান হলে তাদের বংশধর জানতে পারে এই অশুভ শক্তিকে কিভাবে পুরনো বডি থেকে আরেকটা নতুন বডিতে ট্রান্সফার করে পরিবারকে সুরক্ষিত রাখতে হয়। এই ক্ষেত্রে ভিকটিম যত কম বয়সী হবে ততই ভালো, কারণ নার্স ম্যারেনিয়ানকে কোনোভাবে শেষ বা ধ্বংস করা যায় না। এরপর ভিএইচএসে দেখানো হয় সেই ভয়ানক রিচুয়াল যেখানে নার্স ম্যারেনিয়ানকে পুরনো বডি থেকে কেটির মধ্যে ঢুকিয়ে তাকে মামিফাইড করে রাখা হয়। বডি ট্রান্সফার করার সময় কেটির মধ্যে নার্স ম্যারেনিয়ান এক প্রকার ব্ল্যাক লিকুইডের মতো হয়ে প্রবেশ করার সাথে তার গোটা শরীর হিরাটিক ইনস্ক্রিপশন দিয়ে মুড়ে দেওয়া হয়, যাতে নার্স ম্যারেনিয়ান কোনোদিন বাইরে আসতে না পারে। কিন্তু এই সকল কিছুর মাঝে কেটির মধ্যে থাকা নার্স ম্যারেনিয়ান তার ক্ষমতা পূর্ণ লাভের জন্য সেবাস্টিয়ানকে দিয়ে সমস্ত হেরাটিক ইনস্ক্রিপশন লেখা স্কিন এক এক করে উপড়ে ফেলতে শুরু করেছে এবং এর সাথে নার্স ম্যারেনিয়ান তার আসল রূপ ফিরে পেলে শুরু হয় অলৌকিক গতিবিধি। এবং একই সাথে নানি, সেবাস্টিয়ান, মড সবাইকে পজেস করে সৃষ্টি করে এক ভয়ঙ্কর পরিস্থিতির। চার্লি ছুটে লারিসাকে বাঁচাতে গেলে রুমের দরজা নিজে থেকে খুলে যেতেই দেখতে পায় নার্স ম্যারেনিয়ানের এক ভয়ঙ্কর রূপ। পরক্ষণে এসে চার্লির উপর ঝাঁপিয়ে তার মাংস ছিঁড়ে ডালিয়াকে এক ঝটকায় সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এই সুযোগে লারিসা কেটির সিডেটিভ আনতে গেলে সেবাস্টিয়ান তাকে জখম করে দিলে লারিসা প্রাণ বাঁচাতে ট্র্যাপ ডোর দিয়ে পালাতে থাকে। এদিকে আহত অবস্থায় পড়ে থাকা চার্লিকে নার্স ম্যারেনিয়ান কেটির গলার স্বর নকল করে মক করতে থাকে। এরই সাথে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল, কারণ নানি ডালিয়ার মুখের ভিতরে একটা বিছে ঢুকিয়ে দিলে সেইটা ওর কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসে। ততক্ষণে লারিসা বুদ্ধি খাটিয়ে সিডেটিভ সেবাস্টিয়ানের শরীরে পুশ করে তাকে কাবু করতে সক্ষম হয়। কিন্তু চার্লি এখন অসহায়। সে চোখের সামনে তার আদরের কেটিকে এইভাবে শেষ হতে দেখতে পাচ্ছে না। ফলে বেগতিক দেখে হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি আসে। চার্লি ডালিয়াকে কোনো মতে বাঁচিয়ে জিজ্ঞেস করে, তোমার মনে আছে মামিফাইড করার সময় মিসেস খলিল কোন মন্ত্র বলছিল? ডালিয়া ওর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়তেই দরজা খুলে যাওয়ার সাথে দেখে স্বয়ং মৃত্যু ওর সামনে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই কেটি তাকে মারতে এলে চার্লি ওকে জাপটে ধরে ডালিয়াকে নার্স ম্যারেনিয়ানের বডি ট্রান্সফার রিচুয়ালের মন্ত্র শুরু করতে বলে। অর্থাৎ চার্লি মেয়েকে বাঁচাতে নিজের আত্মাহুতি দিয়ে তার শরীরে নার্স ম্যারেনিয়ানকে প্রবেশ করাতে চায়। তবে সমস্যা হলো ডালিয়ার ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, কিন্তু সে দমে যাওয়ার নয়, কারণ সে 8 বছর আগে এই দম্পতিকে আইনের আওতায় থেকে সাহায্য করতে না পারলেও আজ এই সুযোগ সে হাতছাড়া করবে না। তাই সে গলায় আঙুল ঢুকিয়ে ভোকাল কর্ড চেপে ধরে অস্পষ্ট গলায় মন্ত্র বলা শুরু করে। চার্লি তার সর্বশক্তি দিয়ে শেষবারের মতো কেটিকে বুকে জড়িয়ে ধরে হাসি মুখে লারিসার দিকে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করে দিও। সেদিন আমি কেটির খেয়াল রাখতে পারলে হয়তো এমনটা হতো না। আর তখনই নার্স ম্যারেনিয়ান ব্ল্যাক লিকুইডের মতো কেটির শরীর থেকে চার্লির শরীরে প্রবেশ করার সাথে থেমে যায় এই নারকীয় হত্যা লীলা।
এরপর কেটে গেছে দীর্ঘ কয়েক মাস। কেটি এখন সম্পূর্ণ সুস্থ। চার্লিকে তারা হেরাটিক মন্ত্রের দ্বারা একইভাবে বেসমেন্টে লোহার শিকল দিয়ে বেঁধে কফিনের মধ্যে রেখেছে। কেটি প্রতিদিন মর্স কোডের মাধ্যমে তার সাথে কথা বলে। যেমন বাবা শেষ সময় অবধি তার সঙ্গ ছাড়েনি, তেমনি কেটি। বাকিরাও সময়ের সাথে সে অভিশপ্ত রাতের বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে। এইভাবেই আরও কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ একদিন ডালিয়ার কাছে ল্যারিসার কল আসে এবং জানায় সে চার্লির ব্যাপারে কিছু কথা বলতে চায়। আর এইখানে আসে মুভির একটা সেরা টুইস্ট। আমরা দেখি ম্যাজিশিয়ান অর্থাৎ মিসেস খলিল মারা যায়নি, বরং তাকে একটা সিক্রেট সেলে আটকে রাখা হয়েছে। তখন এই সেলে একজন নার্স ব্লাড কালেক্ট করতে আসলে আমরা দেখি এই নার্স আর অন্য কেউ নয়, বরং ল্যারিসা। সে আচমকা ওর গলায় সিডেটিভ ইনজেক্ট করে জিজ্ঞেস করে, আমার মেয়ে কেটিকে মনে আছে? সে জিজ্ঞেস করছিল, তুমি কি আমার জাদু দেখতে চাও? তখনই ডালিয়া চার্লিকে হুইল চেয়ারে বেঁধে সেখানে প্রবেশ করলে ঠান্ডা গলায় বলে, আশা করি বুঝে গেছো এখন তোমার সাথে ঠিক কি হতে চলেছে। মিসেস খালিল মৃত্যুকে সামনে দেখে ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়লে ডালিয়া দরজা বন্ধ করে দেওয়ার সাথে ভেসে আসে নার্স ম্যারিনিয়ানের বডি ট্রান্সফার রিচুয়ালের মন্ত্র। فلتقيد يا نسمرينيان الآتي من الفضاء، فلتقيد وتفشل في الهروب.